আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রেপার্টরিকরণ সহজ সপ্তম লাইভ কর্মশালার সপ্তম লাইভ রেক্স কর্মশালার আজ চতুর্থ দিন। 10 দিন ব্যাপী লাইভ কর্মশালার আজ চতুর্থ দিন। আজ চতুর্থ দিন। এটা সাউন্ড বন্ধ করে দিন। অডিয়েন্স যারা পুরাতন আছেন এই মুহূর্তে একটু বের করে দেন। যারা পুরাতন আছেন বের করে দেন। চর্মরোগ চাপা পড়ে যে রোগ বালাই দেখা দেয়, চর্মরোগ চাপা পড়ে রোগ দেখা দিলে পৃষ্ঠা নাম্বারটি কত একটু লিখে দেন দেখি। এই মুহূর্তে যারা লাইভে আছেন পুরাতন একটু লিখে দেন। চর্মরোগ চাপা পড়ে রোগ দেখা দিলে পৃষ্ঠা নাম্বারটি কত? পিছনে একটা বই আছে, ওটা নিয়ে আসে বসে। অডিয়েন্স একটু লিখে দেন। চর্মরোগ চাপা পড়ে যদি কোনো রোগ দেখা দেয়, চর্মরোগ চাপা পড়ে কোনো সমস্যা দেখা দিলে পৃষ্ঠা নাম্বারটি কত একটু লিখে দেন। পৃষ্ঠা নাম্বারটি কত? চর্মরোগ চাপা পড়ার পরে কোনো রোগ সমস্যা, যে কোনো সমস্যা দেখা দিলে পৃষ্ঠা নাম্বারটি কত একটু দ্রুত লিখে দেন। নাম্বারটি খুব সুন্দর নাম্বার, একটু লিখে দেন। যাদের জানা আছে একটু লিখে দেন। চর্মরোগ চাপা পড়ে কোনো সমস্যা দেখা দিলে, চর্মরোগ চাপা পড়ে কোনো সমস্যা দেখা দিলে পৃষ্ঠা নাম্বারটি কত? কোনো উদ্বেগ চাপা পড়ে কোনো রোগ দেখা দিলে, উদ্বেগ চাপা পড়ে কোনো সমস্যা দেখা দিলে পৃষ্ঠা নাম্বারটি কত? চমৎকার। সাপ্রেস কমপ্লেইন ফ্রম, সাপ্রেস কমপ্লেইন ফ্রম যিনি লিখছেন 1302। সাপ্রেস কমপ্লেইন ফ্রম এটা হচ্ছে ঘাম চাপা পড়া, চর্মরোগ চাপা পড়া নয়। এটা হচ্ছে রং নাম্বার। যারা লিখছেন 1302, 1302 হচ্ছে রং নাম্বার। চর্মরোগ চাপা পড়ে যদি কোনো সমস্যা দেখা দেয় একটু বের করে বলেন, তাড়াতাড়ি বলেন। চর্মরোগ চাপা পড়ে যদি কোনো সমস্যা দেখা দেয় পৃষ্ঠা নাম্বারটি কত? একটু তাড়াতাড়ি বের করে দেন। 1302 যেটা লিখেছেন সেটা হচ্ছে রং নাম্বার। অডিয়েন্স চর্মরোগ চাপা পড়ে কোনো সমস্যা দেখা দিলে, কোনো সমস্যা দেখা দিলে পৃষ্ঠা নাম্বারটি কত? যদি উদ্বেগ চাপা পড়ে কোনো সমস্যা দেখা দেয় পৃষ্ঠা নাম্বারটি কত?
যদি হার্পিক চাপা পড়ে, দাউদ চাপা পড়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে ওষুধ কয়টি ও কি কি? দাউদ চাপা পড়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, আপনি রেপার্টরিতে দাউদ পাবেন হারপিটিক নামে। রিংওয়ার্ম বলে দিবে সি হারপিটিক। দাউদ যদি চাপা পড়ে কোনো সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে ওষুধ কয়টি? হারপিটিক চাপা পড়ে যদি কোনো রোগ লক্ষণ দেখা দেয়, কোনো সমস্যা দেখা দেয়, হারপিটিক চাপা পড়ে, সেই ক্ষেত্রে ওষুধ কয়টি ও কি কি? ঔষধ কয়টি? অ্যালুমিনা, অ্যাব্রোমা, ক্যালকেরিয়াকার, লেকেসিস, লাইকোপোডিয়াম, নেকটামকার, সিপিয়া, সালফার। হারপিটিক চাপা পড়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, আপনার কাছে রেপার্টরি নেই, কি করতে পারি গো বাবা? রেপার্টরি যেখানে চলে যান সেখানে। সাপ্রেসড ইরাপশন, হারপিটিক সাপ্রেসড। দাউদ চাপা পড়ে কোনো ধরনের সমস্যা দেখা দিলে, সেই ক্ষেত্রে ঔষধের নাম 8টি ঔষধ: অ্যালুমিনা, অ্যাব্রোমা, ক্যালকেরিয়াকার, লেকেসিস, লাইকোপোডিয়াম, নেকটামকার, সিপিয়া, সালফার। আর যদি উদ্বেগ চাপা পড়ে, উদ্বেগ চাপা পড়ে, পৃষ্ঠা নাম্বারটি কত? উদ্বেগ চাপা পড়া, দাউদ চাপা পড়া হচ্ছে 1313, আর উদ্বেগ চাপা পড়া 1319। ইরাপশন সাপ্রেসড। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? চর্মরোগ চাপা পড়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, চর্মরোগ চাপা পড়ে কোনো সমস্যা দেখা দেয়, ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? একজনে অলরেডি লিখে ফেলছেন 8টি। চমৎকার, ওনাদের আগেই জানা আছে যে একটু পরে জিজ্ঞাসা করা হবে কয়টি, এই জন্য আগ থেকে লিখে ফেলছেন 8টি। মনের ভাব বোঝার জন্য ধন্যবাদ। যারা নতুন, আপনারা একটু হাই হ্যালো দেন। আপনাদের সংখ্যা বেড়ে গেলে আপনাদের কাজে চলে যাব। যারা নতুন, যারা একেবারে নতুন, এই 4 দিন থেকে আছেন, আর কখনো এই লাইভ ক্লাসে ছিলেন না, কিংবা রেক্স কিংবা রক্সে ছিলেন না, যারা একেবারে নতুন, কোন সেমিনারও ছিলেন না, একটু দ্রুত হাই হ্যালো দেন, তাহলে আমি আমার মূল কাজে চলে যাব। একটু দ্রুত জানান। অডিয়েন্স, এই মুহূর্তে যারা আছেন পুরাতন, একটু বের করে দেন। জন্ডিস চাই, পৃষ্ঠা নাম্বারটি কত? জন্ডিস, জন্ডিসের পৃষ্ঠা নাম্বারটি কত? জন্ডিস কোথায় পাবো? স্টোমাকে যাব, অ্যাবডোমেনে যাব, মাউথে যাব, মাথায় যাব, কোথায় যাব? জন্ডিস কোথায় যাব? পৃষ্ঠা নাম্বারটি কত? যারা নতুন একটু হাই হ্যালো দেন। যারা একেবারে নতুন, আপনাদের সংখ্যা বেড়ে গেলে আপনাদের কাজে চলে যাব। পুরাতন যারা একটু লিখেন, জন্ডিস কোথায় গেলে পাবো তোমায় বাবা? জন্ডিস তাড়াতাড়ি। যারা নতুন একটু দ্রুত লিখেন, আপনাদের সংখ্যা বেশি হলে আপনাদের দিকে চলে যাব। নিয়ম হলো যেদিকে ওজন বেশি সেদিকে যেতে হয়। আপনাদের সংখ্যা বেশি হলে আপনাদের দিকে চলে যাব। দ্রুত জানান। পুরাতন যারা আছেন
দ্রুত লিখে জানান জন্ডিস পৃষ্ঠা নাম্বারটি কত। পুরাতন যারা আছেন জন্ডিস পৃষ্ঠা নাম্বার কত? 1307। পুরাতনরা পৃষ্ঠা নাম্বার লিখেন আর নতুনরা লিখেন হাই হ্যালো দেন, তাহলে বুঝতে পারবো কাদেরটা ভারী বেশি। যাদেরটা ভারী সেদিক চলে যাব। জন্ডিস জন্ডিস অল্প কয়েকজন পাওয়া যাচ্ছে। জন্ডিস জরায়ুতে টিউমার। পুরাতন যারা আছেন দ্রুত লিখেন জরায়ুতে টিউমার পৃষ্ঠা নাম্বার কত। জরায়ুতে টিউমার দ্রুত লিখেন জরায়ুতে টিউমার পৃষ্ঠা নাম্বার কত। তাড়াতাড়ি লিখেন জরায়ুতে টিউমার পৃষ্ঠা নাম্বার কত। জরায়ুতে টিউমার জরায়ুতে টিউমার পৃষ্ঠা নাম্বার কত। ইউটেরাস ফাইব্রয়েড জরায়ুতে টিউমার পৃষ্ঠা নাম্বার কত। জরায়ুতে টিউমার জরায়ুতে ফাইব্রয়েড ইউটেরাস ফাইব্রয়েড পৃষ্ঠা নাম্বারটি কত। তাড়াতাড়ি লিখেন। নতুন যারা হাই হ্যালো দেন, নতুনরা, নতুনের সংখ্যা বেশি। আমি এবার নতুনদের কাজে চলে যাচ্ছি। পুরাতনরা জরায়ুতে টিউমারের পৃষ্ঠা নাম্বারটি দিচ্ছেন। পুরাতনরা এবার একটু বের করে দেন। ক্ষুধার অভাব, ক্ষুধা হ্রাসপ্রাপ্ত হয় পৃষ্ঠা নাম্বারটি কত। ক্ষুধা হ্রাসপ্রাপ্ত হয়, ক্ষুধা হ্রাসপ্রাপ্ত হয় পৃষ্ঠা নাম্বারটি কত। পুরাতনরা একটু দ্রুত লিখে দেন আর নতুনরা এবার আমার সাথে আসুন। এবার আমার দিকে তাকান। গতকাল আমি বলেছিলাম, নতুনদেরকে বলেছিলাম গতকাল, যে আপনারা যদি ভালোভাবে এই সাবরুব্রিকটি বুঝতে পারেন তাহলে আপনার 1/3 কাজ হয়ে যাবে রেপার্টরি শিকার। যদি এই সাবরুব্রিকটি বুঝতে পারেন। নতুনদেরকে বলছি এই মর্নিং, ফরনোন, নুন এই তিনটি কার সাব। এই ফরনোন নুন এই দুইটি কি মর্নিং এর সাব না রাইজিং এর সাব? ফরনোন নুন এই দুইটি কি রাইজিং না মর্নিং এর সাব? একটু লিখে জানান। ফরনোন নুন এই দুইটি রাইজিং এর সাব না মর্নিং এর সাব? একটু লিখে দ্রুত জানান। অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন। আবার বলছি ফরনোন নুন কি রাইজিং এর সাব না মর্নিং এর সাব? একটু দ্রুত লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। ফরনোন নুন এটা কি রাইজিং এর সাব না মর্নিং এর সাব? একটু দ্রুত লিখে দেন। কত পৃষ্ঠায়? হ্যাঁ এটা বলছি, এখন যেটা বলছি লিখতে হবে না। ফরনোন নুন রাইজিং বা মর্নিং কার সাব? একটু লিখেন তো। তাড়াতাড়ি লিখেন। ফরনোন নুন রাইজিং না মর্নিং কার সাব? অডিয়েন্স আপনাদেরকে বলছি, আপনারা যারাই ভাবছেন
যে গতকাল পর্যন্ত স্লাইড নাম্বার 8 আলোচনা করা হলো। গতকাল আলোচনা করার পরে আজকে আবার পুনরায় কেন স্লাইড নাম্বার 8 নিয়ে কথা হচ্ছে আপনাদের গাদারতে বলছি, একটু তাকিয়ে দেখেন স্ক্রিনের দিকে, একটু তাকিয়ে দেখেন। আমি চাচ্ছিলাম যে ফরনুন নুন এই দুইটি রাইজিং না মর্নিং কার সাপ, এখানে কি জবাব আসছে একটু ভাবেন। যদি হয় জবাব, তাহলে আমি আমার এই অভিজ্ঞতা মিলে বলছি, রেপার্টরি পড়াতে যে অভিজ্ঞতা নিয়ে বলছি, একটি স্লাইড আয়ত্তে আনতে অনেক সময় লেগে যায়, অনেক সময় লেগে যায়। একবার যদি বুঝ চলে আসে তাহলে আর কোনো সমস্যা নেই। অডিয়েন্স একটু খেয়াল করেন, প্রত্যেকে খেয়াল করেন। স্লাইড তো দেখলেন, যাদের হাতে বই আছে রেপার্টরি 193 পৃষ্ঠায় আসেন। 193 পৃষ্ঠায় বাম কলামে ফরনুন নুন আফটারনুন ইভিনিং নাইট, আমি জানতে চাচ্ছি এই কয়টা মর্নিং এর, এগুলি কার রাইজিং না মর্নিং কার সাপ? যারা যা বুঝেন ঠিক তাই লিখেন, অসুবিধা নাই। আপনারা তো বুঝলে আর ক্লাস করতে হতো না, যেহেতু বুঝতে পারছেন না সেজন্যই ক্লাস করতে হবে। হোমিওপ্যাথিক পরিবার লিখেছে মর্নিং, মর্নিং হোমিওপ্যাথিক পরিবারকে বলছি আমি, আপনি একটু তাকিয়ে দেখেন 193 পৃষ্ঠার বাম কলামে এই যে ফরনুন নুন এই দুইটা কি রাইজিং না মর্নিং কার সাপ, একটু কনফার্ম করে বলেন, একটু কনফার্ম করেন। এই মুহূর্তে যারা লাইভে আছেন, অত বেশি লোকের প্রয়োজন নেই আমার, এই মুহূর্তে যারা আছেন আপনারা পারবেন। 193 পৃষ্ঠার বাম কলামে ফরনুন নুন আফটারনুন ইভিনিং নাইট, ওটুক বাদ দিলাম। এই যে ফরনুনের নিচে আছে মিন্স আছে 10 AM, এই দুইটা এটা কি রাইজিং না মর্নিং কার সাপ? একটু দ্রুত লিখে দেন, নতুনটা লিখেন, পুরাতনটা নয়। অডিয়েন্স আমি জানতে চাচ্ছি এই যে আফটারনুন ফরনুনের নিচে আছে মিন্স ডিউরিং 10 AM, এই দুইটা এটা কি রাইজিং মর্নিং কার সাপ? একটু দ্রুত লিখে জানান। মিন্স ডিউরিং 10 AM জাহিদ, একটু দ্রুত লিখে জানান। পুরাতন যারা আছেন আমাকে একটু বের করে দেন, দাউদের পৃষ্ঠা নাম্বারটা বের করে দেন। দাঁত এই নাম্বার কল দেবো, তাড়াতাড়ি বলো, এই নাম্বার কল দেবো, দাঁত পুরাতন যারা আছেন দাদের পৃষ্ঠা নাম্বারটা লিখেন। আর নতুন যারা, আপনাদেরকে বলছি যাদের হাতে রেপার্টরি বইটি আছে 193 পৃষ্ঠায় বাম কলামে বলেন, যাই না পড়ুন, 193 পৃষ্ঠার বাম কলামে উপরের দিকে ফরনুনের নিচে আছে মিন্স ডিউরিং 10 AM,
এটা কি রাইজিং, মর্নিং, কাটসাপ? একটু দ্রুত লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। যারা নতুন দ্রুত লিখেন, আর পুরাতনরা আমাকে লিখে দেন দাউদের পৃষ্ঠা নাম্বারটি কত। নতুনদের বলছি আপনারা একটু একটু ভেবেচিন্তে লিখেন। 193 বাম কলামের উপরের দিকে ফরনোনের নিচে আছে মিস ডিউরিং 10 AM। এটা কি রাইজিং আফটারের সাব না মর্নিং এর সাব? একটু দ্রুত লিখে দেন। নতুন যারা, আপনাদেরকে লিখতে হবে আপনারা এই মুহূর্তে কয়জন নতুন, আমার কাছে এখানে লিস্ট আছে, একটু লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। নতুনদের বলছি এই যে মিস ডিউরিং 10 AM, মিস ডিউরিং এর সাথে আছে ওষুধের নাম সালফার, 10 AM নেট্টামিউর। এই যে মিস ডিউরিং 10 AM, এই দুইটা রাইজিং কিংবা মর্নিং, এই দুইটা কাম রাইজিং এর না মর্নিং এর? একটু দ্রুত লিখেন, তাড়াতাড়ি লিখেন। যারা লিখছেন ফরনুন রং নাম্বার। নতুন যারা লিখছেন ফরহেড রং নাম্বার। ফরনুন আর কেউ নাই? একটু লিখেন না, একটু লিখে আমাকে একটু আশ্বস্ত করেন যে আপনারা ব্যাপারটি বুঝেছেন কিনা। তাড়াতাড়ি লিখেন। আফটারনুনের নিচে আছে, ফরনুনের নিচে আছে মিস ডিউরিং 10 AM। মাথায় চাপ, কপালে চাপন বোধ, ব্যথা। ফরনুনের নিচে আছে মিস ডিউরিং 10 AM। এই দুইটা রাইজিং না মর্নিং, কার সাব? একজন পাওয়া যাচ্ছে। যারা নতুন পদ থেকে লিখেন একটু ক্লিয়ার করেন। নতুন যারা, যদি আপনারা আমার হাতের কাছে থাকতেন তাহলে তাড়াতাড়ি বলে দিতে পারতাম। একজন লিখেন মর্নিং, আরেকজন লিখেন প্রেসিং, আরেকজন মর্নিং। লিখেন, তাড়াতাড়ি লিখেন। আমি জানতে চাচ্ছি এই ফরনুনের নিচে আছে মিস ডিউরিং 10 AM। এই দুইটা উপরে আছে রাইজিং আফটার আছে মর্নিং। এই দুইটার কোনটা সাব? কেউ লিখছেন মর্নিং, কেউ লিখছেন রাইজিং আফটার। সিলেট থেকে বলছেন এই বইটা অনলাইনে যারা বই দিচ্ছে তাদের সাথে যোগাযোগ করলে আপনি 2 দিনের মধ্যে বইটা পেয়ে যাবেন। আপনি শুধু বললে হবে আমি একটি রেপার্টরি চাই শুধুমাত্র ইংরেজি ডাক্তার কেন সাহেবের। এটা বললে ওরা আপনাকে বই পাঠিয়ে দিবে। যখন তখন বই দেওয়ার জন্য অনলাইনে অনেকে অপেক্ষা করছে। বই আছে, টেনশনের কিচ্ছু নাই, শুধু চাইলে পেয়ে যাবেন। আল শরীফ শিকদার লিখছেন কি প্রেসিং, রং নাম্বার, রং নাম্বার। আপনার যাওয়া লাগবে, আপনি দেখে নিয়ে আসবেন, সাথে করে নিয়ে যাবেন।
দোকান তো আপনি চিনেন, নিজাম চিনি, নিজাম কই? পুরাতন যারা আছেন একটু আমাকে বের করে দেন মামস। পুরাতন যারা আছেন একটু বের করে দেন মামসের সমস্যা, রোগীর মামস একটু দ্রুত বের করে দেন। মামস একটু বের করে দেন মামস। পুরাতনদের বলছি একটু বের করে দেন মামস। এই যে পুরাতনদের বলছি একটু বের করে দেন মামস। আগে যার গায়ে ধাক্কা লাগে সে তার সাপ। না দেখে বলছেন, আচ্ছা ঠিক আছে, আপনি তো না দেখে বলার মানুষ নয়। আল শরীফ শিকদার, না দেখে আপনি তো বলার মানুষ নন। যাই হোক, কারণ সবার ভুল মেনে নেওয়া যায় না, কারণ আপনারটা বলে কথা, এই জন্য বলে ফেললাম, রাগ করবেন না। মানে এক একজনের দিকে এক এক ভাবেই তাকিয়ে থাকি, এক একজনের কাছ থেকে এক একটা জিনিস আশা করি, রাগ করবেন না। মিস ডিউরিং ফরনুনের নিচে আছে মিস ডিউরিং 10 AM, এই দুটা রাইজিং না মর্নিং কার সাপ একটু দ্রুত নতুনরা লিখেন। আমি আবারও বলছি, যারা এই সাপটা বুঝবেন আপনার রেফারেটরির 1/3 কমপ্লিট হয়ে যাবে। আজকে নিয়ত ছিল অধ্যায়গুলি শিখব, কিন্তু এখানে দেরি হয়ে যাচ্ছে, একটু দ্রুত সাড়া দেন। নতুনরা দ্রুত সাড়া দেন, একটু দ্রুত লিখে জানিয়ে যান। এই যে মিস ডিউরিং যাদের হাতে, যারা এই ভুলগুলো করছেন এই মুহূর্তে, নিশ্চয় আপনাদের কাছে রেফারেটরি বইটি নেই, যদি থাকে একটু মিলিয়ে নেন। এই যে মিস ডিউরিংটা, মিস ডিউরিং এর প্রান্তে যদি আমি উপর দিকে ধাক্কা দেই লাগবে ফরনুনের সাথে। কালকে বলেছিলাম, যার বগলে যার হাত সে তার সঙ্গী, যার বগলে যার হাত সে তার অধীনস্থ, কিংবা একই ঘরের মানুষ। এই যে মিস ডিউরিং আর 10 AM, এই দুইটাই ফরনুনের অন্তর্ভুক্ত। ফরনুন, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, এই সব কয়টা মর্নিং সহ এই প্রত্যেকে ফরহেডের সাপ। এই কথা গতকাল বলেছি, আজকে আবারও বললাম এ কারণে, কারণ সাপ রূপটি যদি আপনি জানতে না পারেন, ভালোভাবে না বুঝেন, তাহলে এই যারা এখনো লিখছেন মর্নিং এর সাপ, এটাও রং নাম্বার। কারণ হচ্ছে এই যে রাইজিংটা, এই রাইজিংটা মর্নিং এর সাপ, কিন্তু আপনারা সবাই খেয়াল করে দেখেন, মর্নিং, ফরনুন, নুন, আফটারনুন, ইভিনিং, নাইট, এই কয়টা একই সারিতে দাঁড়ানো, অর্থাৎ এরা সবাই ভাই বোন কিংবা একই মায়ের সন্তান, এক লাইনে দাঁড়ানো। এরা সবাই এক মায়ের সন্তান, কিন্তু এরা সবাই ফরহেডের। কিন্তু এর পাশাপাশি বলতে হয় আফটারনুন, মর্নিং, এরা একই লাইনে একই মানের, তার আন্ডারে আছে আলহামদুলিল্লাহ ফরনুনের আন্ডারে আছে মিস ডিউরিং, আছে 10 AM, এই দুইটা হচ্ছে ফরনুনের অন্তর্ভুক্ত, ফরনুনের সাব রুব্রিক। মিস ডিউরিং 10 AM, এই দুইটি ফরনুনের সাব রুব্রিক। অডিয়েন্স, নতুন যারা আছেন একটু দ্রুত লিখে জানান, একটু দ্রুত লিখে জানান যে আপনারা সাব রুব্রিক বুঝতে পেরেছেন কিনা। তা না হলে আমি আবার ঢুকবো এই সাব রুব্রিক বলার জন্য। একটু দ্রুত লিখে জানান। নিজাম গেছে, নিজামটা পাঠাও।
দাও পরে স্লাইড দাও 9 নাম্বার। এবার আমরা 9 নাম্বার স্লাইডে যাচ্ছি। উপরে দাও এদিকে কি করো অডিয়েন্স স্লাইড নাম্বার 9। 9 নাম্বার স্লাইড বলার আগে আপনাদের কাছে জানতে চাই আমাদের এই স্লাইড নাম্বার হচ্ছে আজকে 9। 1 থেকে 8 পর্যন্ত স্লাইডগুলি কি ছিল? 1 নাম্বার স্লাইড রেপার্টরির সংজ্ঞা, 2 নাম্বার স্লাইড রুব্রিক, 3 নম্বরে প্রধান রুব্রিক, 4 নম্বরে প্রধান রুব্রিক সাজানো, 5 নম্বর সাব রুব্রিক, 6 নম্বরে সাব রুব্রিক সাজানো, 7 নম্বর সাবের সাব সাজানো, 8 নম্বরে রুব্রিকের সাব রুব্রিকের সজ্জাক্রম। এবার আমরা পড়ব 9 নম্বর গ্রেড। গ্রেডের ক্ষেত্রে বলতে হয় অডিয়েন্স আপনারা যদি জানতে চান এই মুহূর্তে সারা ওয়ার্ল্ডে যতটা রেপার্টরি ব্যবহার করা হচ্ছে বর্তমানে প্রত্যেকটি রেপার্টরির গ্রেড বলতে খুব বেশি সময় আমার লাগবে না, ইনশাআল্লাহ এক এক করে বলে দেব। এতে আপনাদের কোনো লাভে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো লাভ নেই। আমি যদি এর সাথে যদি অন্য রেফারেন্স গুলো যদি কম্পেয়ার করতে যাই তাহলে আপনারা সব গলে ফেলবেন, এলোমেলো হয়ে যাবে। এখন যেটা বলছি শুধু এটাই নিতে থাকেন। গ্রেড 9 নম্বর স্লাইডের মূল বিষয়টা হচ্ছে গ্রেড। ক্যান রেপার্টরিতে ঔষধ ও রুব্রিকের গুরুত্ব অনুসারে ঔষধ সমূহ 3টি গ্রেডে সাজানো বা উল্লেখ করা হয়েছে। ক্যান রেপার্টরিতে ঔষধ ও রুব্রিকের গুরুত্ব অনুসারে ঔষধ সমূহ 3টি গ্রেডে সাজানো বা উল্লেখ করা হয়েছে। ক্যান রেপার্টরিতে ঔষধ ও রুব্রিকের গুরুত্ব অনুসারে ঔষধ সমূহ 3টি গ্রেডে সাজানো হয়েছে, সাজানো বা উল্লেখ করা হয়েছে। এই গ্রেডের মধ্যে কয়টি শব্দ ব্যবহার করা হয়েছে একটু লিখে জানান। এই গ্রেডের মধ্যে 2টি শব্দ ব্যবহার করা হয়েছে। প্রথমে ক্যান রেপার্টরিতে ঔষধ ও রুব্রিকের গুরুত্ব অনুসারে, ঔষধ ও রুব্রিকের গুরুত্ব অনুসারে ঔষধ সমূহ 3টি গ্রেডে সাজানো হয়েছে। গ্রেড 3টি, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। গ্রেড হলো 3টি, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। অডিয়েন্স এবার আমরা আসি ফার্স্ট গ্রেড। যেসব ওষুধের প্রথম অক্ষর বড় হাতের এবং মোটা ও সাধারণভাবে লেখা, যার গাণিতিক মান 3। যেসব ওষুধের প্রথম অক্ষর বড় হাতের এবং মোটা অক্ষরে মোটা ও সাধারণভাবে লেখা, প্রথম অক্ষর বড় হাতের। আমরা কিন্তু গ্রেড পড়ছি ফার্স্ট গ্রেড, প্রধান রুব্রিক নয়। যদি প্রধান রুব্রিক হতো তাহলে বলতাম প্রত্যেকটি বর্ণ ক্যাপিটাল এবং বোল্ড। যেহেতু আমরা ফার্স্ট গ্রেডের ওষুধ পড়ছি
যেসব ওষুধের প্রথম অক্ষর বড় হাতের এবং মোটা মোটা ও সাধারণভাবে লেখা, যার গাণিতিক মান 3। এটা দেখলে বোঝা যাবে তিনটি গ্রেডের মধ্যে ফার্স্ট গ্রেডের ওষুধটি প্রথম অক্ষরটি বড় হাতের, ওষুধটি হবে বোল্ড সাধারণভাবে লেখা, যার গাণিতিক মান 3। সেকেন্ড গ্রেড যেসব ওষুধ চিকনভাবে ইটালিক বা বাঁকা অক্ষরে লেখা, চিকনভাবে ইটালিক বা বাঁকা অক্ষরে লেখা, যার গাণিতিক মান 2, যার গাণিতিক মান 2। সেকেন্ড গ্রেড যেসব ওষুধ চিকনভাবে ইটালিক বা বাঁকা অক্ষরে লেখা, চিকনভাবে ইটালিক বা বাঁকা অক্ষরে লেখা, যার গাণিতিক মান 2। সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড যেসব ঔষধ স্বাভাবিক অক্ষরে লেখা, যার গাণিতিক মান 1। থার্ড গ্রেড যেসব ঔষধ স্বাভাবিক অক্ষরে লেখা, যার গাণিতিক মান 1। গ্রেড 3টি, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড। ফার্স্ট গ্রেডের ওষুধটি হবে প্রথম অক্ষরটি বড় হাতের, বাকিটি ছোট হাতের, ওষুধটি হবে মোটা, এটা হলো ফার্স্ট গ্রেড, যার গাণিতিক মান হবে 3। সেকেন্ড গ্রেড যে ওষুধটি ইটালিক বা বাঁকা, যার গাণিতিক মান 2। থার্ড গ্রেড চিকন নরমাল ভাবে লেখা, যার গাণিতিক মান 1। থার্ড গ্রেড, গ্রেড 3টি ক্লিয়ার। অডিয়েন্স, আপনারা যারা এই মুহূর্তে নতুন যারা আছেন, নতুনদের বলছি, আমি একটি পেজ নাম্বার বলছি, একটু আসেন। 203 নম্বর পৃষ্ঠা আসেন। 203 ডান কলামে যেখানে টেম্পল, এই টেম্পলের মধ্যে যে ওষুধগুলি আছে, এখানে কয়টি ওষুধ ফার্স্ট গ্রেড একটু দ্রুত লিখে জানান ওষুধটির নাম কি। নতুন যারা আছেন, অনেকের কাছে নিচ্ছে বইটি নেই, অনেকের কাছে বইটি নেই, এই জন্য সমস্যা হচ্ছে। যাদের বই নেই দ্রুত বইটি সংগ্রহ করুন। রক্ষা নেই, ডাক্তারি করতে হলে, যদি এই পেটি ডাক্তারি করতে হয়, মন খুলে আনন্দ চিত্তে যদি এই পেটি ডাক্তারি করতে হয়, এই পেটি ডাক্তারি করতে হলে আপনাকে রেপাডোনি ব্যবহার করতে হবে, এর কোনো বিকল্প নেই। বিনা রেপাডোনিতে আপনি কখনো রোগী দেখে, রোগীর চিকিৎসা করে মজা পাবেন না। কারণ আপনাকে এই রেপাডোনি রোগীর পিছি খাবে, ওষুধ দেওয়ার ক্ষেত্রে, ওষুধ বাছাই করার ক্ষেত্রে, একটি ওষুধ নির্বাচনে আপনাকে একমাত্র পথ দেখাবে রেপাডোনি, অন্য কেউ নন। যদি ডাক্তারি করতে হয় এই পেথিতে যদি ডাক্তারি করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে রেপাডোনি ভালোভাবে শিখতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। যারা বলেন রেপাডোনি শেখা ভালো, আমি তাদেরকে বলছি, আপনি কিসের ভিত্তিতে বলছেন ভালো? একটা উদাহরণ দিয়ে থাকি। অনেকে বলেন নামাজ পড়া ভালো, আমি বলি না, একথা যারা বলবে ধরে খালি বাঁধো। নামাজ পড়ে ভালো এইটা হতে পারে না। নামাজ পড়া ভালো কাজ নয়, নামাজ পড়া ফরজ, এটা কোনো ভালো কাজ নয়। নামাজ পড়তেই হবে, একদম ফরজ, কোনো মাপ নাই, পড়তেই হবে, জরুরি। এখানে ভালো মন্দের কোনো কথা নাই, আল্লাহর নির্দেশ পড়তেই হবে, অবশ্যই ভালো কাজ। শুধু ভালো কাজ বলে রেখে দিলে চলবে না, করতেই হবে। ঠিক তদ্রুপ যারা বলেন রেপাডোনি পড়লে ভালো, কোন কোন ক্ষেত্রে লাগে, আমি আর তাদেরকে বলছি
যারা আপনাদেরকে বলবে পড়লে ভালো, পড়লে ভালো, কোন কোন ক্ষেত্রে কাজে লাগে, কোন কোন ক্ষেত্রে প্রয়োজন, সে সকল সিনিয়রদের কাছ থেকে দূরে সরে থাকবে। একদম না। কারণটা হচ্ছে একজন ডাক্তার বলতে পারবে না শুধু রেপার্টরি ব্যতীত উনি সঠিকভাবে একটি ওষুধ বাছাই করবেন। উনি মাথার মধ্যে কি দিয়ে বসে আছেন যে দুনিয়ার সব কথা মাথায় থাকবে? হতে পারে না। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। আমি নিয়মের বাহিরে কোনো কিছু করতে পারেন না, সম্ভব নয়। কেউ পারে নাই, আপনি আমিও পারবো না। যদি ডাক্তারি করতে হয় আপনাকে অবশ্যই রেপার্টরি শিখতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নেই। অডিয়েন্স, 203 পৃষ্ঠা বলছিলাম, টেম্পলের মধ্যে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ? আমার নাম্বারটি দেব, বইয়ের নাম্বার না আমার নাম্বার? কেন রেপার্টরি? আচ্ছা অডিয়েন্স, আমি চাচ্ছি যে আপনারা লিখেন যারা নতুন। ফার্স্ট গ্রেডে আছে কেলিকার, কেলিকার ওকে ফাইন। বলেন তো একের সবার নিচে লাইন অ্যাগ্রাভেশন ওষুধটি দিয়ে আছে কেলিবাই। এই কেলিবাইটি কোন গ্রেড? একটু দ্রুত লিখে জানান। কেলিবাইটি কোন গ্রেড? যারা নতুন আছেন একটু লিখে জানান। একদম ক্লিয়ার থাকতে হবে। এটা না ওটা, এটা না ওটা, এই ধরনের কোনো শব্দ ব্যবহার করা যাবে না। একদম কনফার্ম করতে হবে এইটাই। এটা ফার্স্ট গ্রেড, এটা সেকেন্ড গ্রেড, এটা থার্ড গ্রেড, এটা সাবরুব্রিক, এটা প্রধান রুব্রিক, এটা প্রধান, এটা মূল অঙ্গ, এটা সাব অঙ্গ, এটা চরিত্র, এটা মাইল মিটার। একদম ক্লিয়ার থাকা চাই, প্রত্যেকটা ধারণা একেবারে ক্লিয়ার থাকা চাই, কোনো কনফিউশন থাকা যাবে না। লিখেন 203 পৃষ্ঠা ডাক কলামের নিচে লাইন অ্যাগ্রাভেশন কেলিবাই ওষুধটি কোন গ্রেড? নতুন যারা দ্রুত লিখেন, নতুনরা যদি না পারেন আপনারা যতটুকু বুঝেন আমাকে লিখেন বলেন, কিন্তু ক্লিয়ার করতে হবে। যারা পুরাতন তাদের কাছে এগুলা বিরক্তিকর শব্দ হবে, এক কথা বারবার। কিন্তু না, আমি যেভাবে নাকি এই শুধু গ্রেডটা বোঝার জন্য যত আমি বলে যাচ্ছি, যত বলার চেষ্টা করছি, আপনারা মাথা রাখেন। এরকম বিরক্ত হয়েও অন্যকে শেখানোর জন্য নিজেরা তৈরি হয়ে যান। থার্ড গ্রেড, ওকে অডিয়েন্স, একটু দেখেন তো নিচ থেকে উপর থেকে একটু উঠতে থাকলে নাইটের সামনে দুইটা ওষুধের নাম আছে, কোনটা কোন গ্রেড একটু লিখে জানান। নতুন যারা আছেন, নতুন যারা আছেন নিচ থেকে উপর দিকে আসেন। দুইটা ওষুধের নাম আছে, একটা আছে সেঙ্গুলেরিয়া আর একটা আছে টেরেন্টোলা। সেঙ্গুলেরিয়া কোন গ্রেড, টেরেন্টোলা কোন গ্রেড একটু লিখে জানান নতুন যারা আছেন। সেঙ্গুলেরিয়া টেরেন্টোলা কোনটা কোন গ্রেড একটু লিখে জানান। এটা শেষ হলে আমরা আমাদের অধ্যায়তে চলে যাব, 10 নম্বর স্লাইডে চলে যাব। অনেকেই আছেন 10 নম্বর স্লাইডটি অধ্যায়টি এখনো ভালোভাবে আয়ত্ত করতে পারেন নাই, তাদের জন্য বলছি আজ যদি নাও পারি কালকে 10 নম্বর স্লাইডটি চেষ্টা করব দেওয়ার জন্য, যাতে সহজে আপনারা দ্রুত অধ্যায় যেতে পারেন। দুইটি ওষুধ নাইটের মধ্যে শুটিং পেইন, টেম্পলের মধ্যে রাত্রে যদি শুটিং পেইন হয় ওখানে সেঙ্গুলেরিয়া টেরেন্টোলা, সেঙ্গুলেরিয়া কোন গ্রেড, টেরেন্টোলা কোন গ্রেড একটু লিখে জানান। খুব তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন। সেঙ্গুলেরিয়া, আপনার কাছে এই মুহূর্তে বইটি নেই, আলহামদুলিল্লাহ, তাও যে থাকছেন আমাদের সাথে ধন্যবাদ। নিশ্চয়ই আপনার বই আছে বাসায় কিংবা চেম্বারে। সেঙ্গুলেরিয়া থার্ড গ্রেড, টেরেন্টোলা সেকেন্ড গ্রেড, আলহামদুলিল্লাহ। এবার কেউ বলতে পারবেন এই যে নিচে লাইন শব্দটা, এই লাইনটা কি উপরে সাইড কিংবা অক্সিবুট অথবা শুটিং অথবা পেন কার সাম?
যদি কেউ পারেন এই মুহূর্তে লিখেন। যারা নতুন আছেন আপনাদেরকে বলছি, এই যে নিচে লাইন অ্যাগ্রাভেশন আছে, কেলি বা ওষুধটার নাম, মাথা ব্যথা এই যে রাতে বেলা বেড়ে যায়, বৃদ্ধি হয়, এই কেলিবাইটা উপরে আছে দেখেন বোলপোরা সাইড, তারপর আছে অক্সিবোর্ড, শুটিং, পেন। এই চারটার মধ্যে কার? কেউ পারলে একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। এই সব নিচে যে দেওয়া আছে লাইন অ্যাগ্রাভেশন, এই লাইন অ্যাগ্রাভেশনটা উপরে সাইড, অক্সিবোর্ড, শুটিং, পেন, কার হবে সাইড, কার হবে সাব? একটু দ্রুত লিখে জানান, কার হবে সাব? একটু লিখে জানান, তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন। লাইন অ্যাগ্রাভেশন এটা উপরে আছে সাইড, অক্সিবোর্ড, শুটিং, পেন। এটা কার সাব? কার সাব? তাড়াতাড়ি লিখেন। নতুন যারা, আমি নতুনদের অনেককে এই মুহূর্তে মনে রেখেছি, আপনি একটু লিখেন, তাড়াতাড়ি লিখেন। একজন লিখছেন অক্সিবোর্ড, একজন চমৎকার। আর কে আছেন? অক্সিবোর্ড লিখছেন, অক্সিবোর্ড তাড়াতাড়ি। নিচে আছে সবার নিচে লাইন, এই লাইনটি কি সাইড, অক্সিবোর্ড, শুটিং, পেন, কার সাব? একজনের সাথে লিখতে পারছেন অক্সিবোর্ড। এবার আছেন আর কে আছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখেন। এই লাইন এটা কি সাইড, অক্সিবোর্ড, শুটিং, পেন, কার সাব? দ্রুত লিখেন, কার সাব হবে? তাড়াতাড়ি লিখে জানান, কার সাব? অডিয়েন্স খুব তাড়াতাড়ি লিখেন। আজকে যদি 10 নম্বর স্লাইডটি ধরি, অনেক দেরি হয়ে যাবে, রোগীরা বসে আছে, দেরি হয়ে যাবে। যদি আল্লাহ সহায়তা বেঁচে থাকে, আগামী দিন শুধুমাত্র 10 নম্বর স্লাইড, 37টি চ্যাপ্টার, 37টি চ্যাপ্টার। যারা নতুন ওনারা যেন দ্রুত বের করতে পারেন। কালকে 1 ঘন্টা শুধু 37টা চ্যাপ্টার নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। যারা লিখছেন অক্সিবোর্ড আর যারা লিখছেন শুটিং লেখেন নাই কেউ, শুধু টেম্পাল। যারা অক্সিবোর্ড লিখছেন সেটা রং নাম্বার, কারণ আপনারা দেখেন লাইন থেকে সোজা যদি উপরে উঠতে থাকি তাহলে টেম্পালের মাথায় লেগে যাবে, টেম্পালের মাথায় লেগে যাবে। নিচ থেকে যখন উপর দিকে উঠতে শুরু করব, লাইন থেকে উপর দিকে উঠতে শুরু করলে টেম্পালে লেগে যাবে। টেম্পালের অধীনস্থ এই সব কয়টি, এই সব কয়টি টেম্পালের অধীনস্থ। আর উপরে সাইডের পূর্ব পর্যন্ত যে কয়টি আছে এই কয়টি হচ্ছে সাইডের। অক্সিবোর্ডের কাজ সাইলিশিয়া পর্যন্ত শেষ, অক্সিবোর্ডের কাজ সাইলিশিয়া পর্যন্ত শেষ। আপনারা দেখেন বাম কলামে আছে অক্সিবোর্ড, নিচে স্ট্যান্ডিং, কতটুকু পর্যন্ত অক্সিবোর্ডের ব্যথা, কতটুকু পর্যন্ত বার্ডেক্স পর্যন্ত ছড়ায়। অক্সিবোর্ডের শুটিং পেইন, তীর বিদ্ধবোধ বেদনা, অক্সিবোর্ডের তীর বিদ্ধবোধ বেদনা, অক্সিবোর্ডের তীর বিদ্ধবোধ বেদনা যদি তালু পর্যন্ত ছড়ায়, তাহলে যে ওষুধগুলি আছে তার নাম এখানে দেওয়া আছে। এই অক্সিবোর্ডের কাজ শেষ হয়ে গেছে সাইলিশিয়া পর্যন্ত, পরে আছে সাইড, এবার যাব টাইম, তারপর হচ্ছে কন্ডিশন। দাফে দাফে আমাদেরকে সামনে যেতে হবে। অডিয়েন্স আর বেশি সময় দিচ্ছি না, পুরাতন যারা আছেন আপনাদের কয়েকটি রুব্রিক দিচ্ছি, একটু দ্রুত আসেন, একটু দ্রুত রেডি হন। পিত্ত পাথরি রেপার্টিতে কোথায় পাবো? দ্রুত বের করে বলেন। পিত্ত পাথরি দ্রুত দ্রুত বের করে দেন। পিত্ত পাথরি
পৃষ্ঠা নাম্বারটি কত? পুরাতন যারা আছেন দ্রুত বের করেন, আর নতুন যারা আছেন আপনারাও দেখতে থাকেন পুরাতনটা কিভাবে বের করে। পিত্ত পাথরি দ্রুত বের করে দেন। পিত্ত পাথরি, গল স্টোন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। গল স্টোন, তাড়াতাড়ি বের করেন। পিত্ত পাথরি, পিত্ত পাথরি দ্রুত। সহজ করে বলে দিচ্ছি, পিত্ত পাথরি জনিত ব্যথা যদি হয় সেই ক্ষেত্রে কোথায় খুঁজবেন? তখন হয়ে যাবে। একটু পৃষ্ঠা নাম্বারটি বলেন। পাঁচশো 68 একদম। MS মনির, ধন্যবাদ আপনাকে। মনির দিল না, না না মনির তো না, ব্লাডার দিচ্ছে। ব্লাডার হবে না গো বাবা। জামাল হোসেন দিছে, ডাক্তার জামাল হোসেন, ধন্যবাদ আপনাকে। চমৎকার, এত দ্রুত দেওয়ার জন্য। এমডি জামাল হোসেন, আপনাকে ধন্যবাদ। একেবারে সঠিক অ্যান্সার। 568। কে ঠেকায় আপনাদেরকে? কে ঠেকায় আপনাদেরকে? পেট ফাঁপা পৃষ্ঠা নাম্বারটি কত? দ্রুত বের করে দেন। পেট ফাঁপা পৃষ্ঠা নাম্বারটি কত? পেট ফাঁপা, পেট ফাঁপা পৃষ্ঠা নাম্বারটি কত? দ্রুত বের করে দেন। পেট ফাঁপা পৃষ্ঠা নাম্বারটি কত? অডিয়েন্স দ্রুত বের করে দেন। পেট ফাঁপা পৃষ্ঠা নাম্বারটি কত? প্লাটুলেন্স, পেট ফাঁপা দ্রুত বের করেন। যারা আছেন পুরাতন দ্রুত বের করেন। পেট ফাঁপা, প্লাটুলেন্স, পেট ফাঁপা, প্লাটুলেন্স, পেট ফাঁপা পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি। হচ্ছে না, তাড়াতাড়ি। পেট ফাঁপা, তাড়াতাড়ি। 548, চমৎকার। ডাক্তার মিল্টন, ডাক্তার মিল্টন ধন্যবাদ আপনাকে। 547 প্লাটুলেন্স, পেট ফাঁপা। আর খাওয়াবো না, সালফার আর চায় না। আর নয় কার্বোভেগার লাইকো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26টি অডিয়েন্স পেট ফাঁপার ওষুধ মাত্র ফার্স্ট গ্রেডে 26টি। এবার বলবেন কি করে সম্ভব এই ওষুধ দেওয়া? একদম 1 2 শুধু তুলি দিবেন একটা, এর মধ্যে যে চটপট ভাগ হয়ে যাবে। যখন বলবেন নুন, নুনের সময় যদি পেট ফাঁপা, ওষুধের নাম নেপটাম সাল্টো। ঠেকায় কে আপনাদেরকে বলেন তো? আপনার নুনে যদি খাওয়ার পরে পেট ফাঁপে, বাস ওষুধ হয়ে গেল। আপনার নুনে যদি মল থেকে সময় পেট ফাঁপে, আহা ওষুধ তো রেডি। আপনার নুনে যদি এমন 4টার সময় যদি পেট ফাঁপে, একদম 4টার সময়, তাহলে তো ওষুধ আরো রেডি। একটা একটু লিখে জানান তো, আপনার নুনে 4টার সময় যদি পেট ফাঁপে, ওষুধটির নাম কি? জাতীয় ওষুধ কিন্তু। তাড়াতাড়ি লিখেন, তাড়াতাড়ি লিখেন। যদি
4টার সময় যদি পেট ফেপে যায়, একদম চমৎকার। ডাক্তার এম.এস. আব্দুল্লাহ একেবারে সঠিক। এই যে এত ওষুধ থেকে যদি বলে মিড নাইটে যদি পেট ফেপে যায়, ওষুধটির নাম কি? দেখেন কত মজা। আপনাকে রোগী লিপিত শিখাবে, রোগীর সাথে কথোপকথন শিখাবে, ওষুধ বাছাই শিখাবে, একটি মাত্র ওষুধ পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। কত মজা। সেই রেপার্টরি পড়েন না, তাই তো? যাই হোক, আপনারা বলবেন রেপার্টরি শেখার জন্যই তো ক্লাস করছি, শিখতে থাকেন। মিডনাইট যদি মাঝরাতে পেট ফাবে, ওষুধটির নাম কি? দ্রুত লিখেন। আর্সেনিক যারা লিখছেন রং নাম্বার। মিডনাইট যে লিখছেন মিডনাইট রং নাম্বার। পেট ফাঁপা মিডনাইটে ওষুধটি ভালো করে দেখেন। কোকুলাস ইন্ডিকা। কোকুলাস ইন্ডিকা একটি মাত্র ওষুধ, তারপরে ফার্স্ট গ্রেডে পাওয়া যায়। তবে কথা আছে, কোকুলাস ইন্ডিকাসের আরো যত কথা আছে সব কিন্তু থাকিতে হবে। যদি রোগীর মাঝরাতে পেট ফাঁপে, তাহলে কোকুলাস ইন্ডিকাসের অন্য লক্ষণ তার মধ্যে পাওয়া তো যাবেই। এবার যদি ফল খেয়ে পেট ফাঁপে, এবার ওষুধের নাম কি? দ্রুত লিখেন। ফল খেয়ে পেট ফাঁপা, ওষুধটির নাম কি? পুরাতন যারা আছেন দ্রুত লিখেন। পুরাতন যারা আছেন, এই কয়েকদিন কাজ না করতে করতে আপনারা একদম দুর্বল হয়ে গেছেন তো, দ্রুত লিখেন। ফল খেয়ে পেট ফাঁপা, ওষুধটির নাম লিখেন না। ফল খেয়ে পেট ফাঁপা চায় না। চমৎকার, একদম সঠিক অ্যান্সার। ঘুমের মধ্যে যদি পেট ফাঁপে, ঘুমন্ত অবস্থায় পেট ফাঁপে, ওষুধটির নাম কি? ঘুমের মধ্যে পেট ফাঁপে, ওষুধটির নাম কি? দ্রুত লিখেন। ঘুমের মধ্যে পেট ফাঁপে, ওষুধটির নাম কি? ঘুমের মধ্যে পেট ফাঁপে, ওষুধটির নাম কি? দ্রুত লিখেন। ঘুমের মধ্যে পেট ফাঁপে, কেলিনাইট একদম সঠিক। দ্রুত লিখেন, সঠিক। তাড়াতাড়ি লিখেন। মাসিকের পূর্বে যদি পেট ফেপে যায়, এবার ওষুধটার নাম তো নিচ্ছি, বলতে পারবেন আপনারা? মাসিকের পূর্বে পেট ফেপে যায়, আর পেট ফাঁপার ওষুধ চায়না নয়, আর পেট ফাঁপার ওষুধ কার্বোবেজ নয়, আর পেট ফাঁপার ওষুধ লাইকো নয়। দয়া করে একটু খালি চোখটা খোলেন, রেপার্টরিটা একটু শুধু গানা শিখেন, দেখবেন কি মজা, কি মজা, কি মজা। কষ্ট করতে হবে না, কোনো কষ্ট নেই, কোনো কষ্ট আপনার করার দরকার নেই। ফল খেলে পেট ফাঁপা, ফল খেলে পেট ফাঁপা, ফল খেলে পেট ফাঁপা, চায় না, চায় না, চায় না, চায় না, চায় না, এই দরকার নাই তো। আর শুধু বইটা হাতে নেবেন, খুলবেন, বাস হয়ে গেল। মাসিকের পূর্বে পেট ফাঁপা, ওষুধটার নাম কি? একদম জিঙ্গামেট। এটি মনে রাখার জিনিস না, এটি মনে রাখার কোনো জিনিস নয়, মুখস্থ করার কোনো জিনিস নয়। আপনার গতকাল সকালে কোন ক্রেতা আপনার দোকান থেকে 100 প্রকার সদাই নিয়ে 70,000 টাকা বিল হয়েছিল। এক একটা মালের পরিমাণ ছিল এক এক রকম। তৃতীয় ক্রেতা যদি আবার আসে 100 প্রকার সদাই নিলে, তার মালের যদি পরিমাণ এলোমেলো হয়, সেই ক্রেতারও কি 70,000 টাকা বিল হবে? অবশ্যই না। তার বিল কম হতে পারে অথবা বেশি হতে পারে। অতএব ওই দোকানদারের সবসময়ের জন্য ক্যালকুলেটর ব্যবহার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। ঠিক তদ্রুপ একজন ডাক্তার যিনি হোমিও ডাক্তারি করবেন, হোমিও চেম্বারে থাকবেন, হোমিও ডাক্তারি করবেন, রোগীর ওষুধ প্রেসক্রাইব করবেন, ওনার চেম্বারে অবশ্যই রেপার্টরি থাকতে হবে। যেমন করে মুদি দোকানদারের ক্যালকুলেটর থাকে, একজন হোমিও ডাক্তারের চেম্বারে রেপার্টরি থাকতেই হবে। যদি রেপার্টরি না থাকে, উনি হোমিওপ্যাথি ডাক্তার নন, একদম নন, হতে পারে না। যদি ডাক্তারি করতে হয় তাহলে রেপার্টরি রাখতে হবে, এর বাইরে কোনো পথ আমি দেখি না। যেমনি করে মুদি দোকানদার, একজন মুদি দোকানদার যেমনি করে তার ব্যবসা পরিচালনার জন্য ক্যালকুলেটর রাখতে হয়, ঠিক তদ্রুপ একজন হোমিও ডাক্তার তার চেম্বার পরিচালনার জন্য
ডাক্তারি করার জন্য যদি সঠিক ওষুধ দিতে হয় তাহলে তাকে রেফারেন্স রাখতে হবে। কথাটা অনেক করা হয়ে যাচ্ছে, তো কিচ্ছু করার নাই, তাও একটু বলেন। যারা এই মুহূর্তে লাইভে আছেন আপনাদেরকে বলছি, অন্যদেরকে নয়। এবার যদি বলি মিস ডিউরিং, মিস বিমূর্ত বললাম, মিস ডিউরিং যদি পেট ফাঁপে তাহলে ওষুধ দিচ্ছি, আপনারা ওখানে পেয়ে যাবেন। কত সুন্দর। মূত্র ত্যাগকালীন, মূত্র ত্যাগকালীন যদি পেট ফেপে যায় ওষুধটির নাম কি লিখেন তো? মূত্র ত্যাগকালীন যদি পেট ফেপে যায় ওষুধটির নাম কি চায় না? কি হবে? লাইকোপোডিয়াম, কার্বোভেজ, গ্রাফাইটিস, ক্যালকেরিয়া কাল, কার্বোএনিমেলিস, কি হবে? কার্বনিয়াম সাল, সাইলিসিয়া সালফার, টেরেন্টোলা, কি হবে? মূত্র ত্যাগকালে যদি পেট ফেপে যায় এটার জন্য একটা নির্ধারিত ওষুধ আছে, ওষুধটির নাম হচ্ছে মার্সল। আপনি দেখবেন সেই রোগীর, আমরা সেই মুহূর্তে রোগী যদি এসে বলে মূত্র ত্যাগকালীন আমার পেট ফেপে যায়, আমরা রোগীর তার সার্বজনীন সব লক্ষণের মধ্যে মার্সল পাওয়ার পরও আমরা সেখানে কার্বোভেজ, চায়না, লাইকোপোডিয়াম অন্যদিকে চলে যায় একটা কারণে, শুধুমাত্র এই যে পৃষ্ঠাটা, এই যে পৃষ্ঠাটা 549 পৃষ্ঠা আমি খুঁজে পাই না, আমি বের করতে পারি না, আমি বের করতে জানি না, বের করার চেষ্টা করি না, শুধু এই কারণে শুধু আমরা লাইকো কিংবা কার্বোভেজ অথবা আমরা চায়না দিয়ে রোগীকে বিদায় করে দিচ্ছি। অল্প একটু কাজ, কিন্তু আমি আপনাদের কাছ থেকে মাত্র 10 দিনে 10 ঘন্টা সময় চেয়েছিলাম, আহামরি সময় না, কিন্তু যারা নতুন আপনাদেরকে বলছি মাত্র 10 দিন দেন না, 10 ঘন্টা সময়। 10 দিন পরে অনেক ভালো লাগবে, যখন আপনার যখন তখন এরকম রোগী এসে বলবে ডাক্তার বাবু মাসিকের পূর্বে রোগীর নাকি পেট ফেপে যায়, মাসিকের সময় পেট ফেপে যায়, প্রস্রাব করতে গেলে পেট ফেপে যায়, ঘুমের মধ্যে পেট ফেপে যায়, প্রত্যেকটা যখন ওষুধ ঝটপট বের করতে পারবেন তখন দেখবেন কি মজা। আপনি বলবেন অনেক মজা, অনেক মজা। আপনারা কি বলেন? মজা না? অনেক মজা। এবার যদি বলি সকালবেলা বিছানা থাকা অবস্থায় যদি পেট ফেপে যায়, সকালবেলা বিছানা থাকা অবস্থায় পেট ফেপে যায়, ওষুধটার নাম কি? চায়না, কার্বোভেজ, লাইকো, কি হবে? কোকোলা সিন্ডিকা, জিঙ্কারম্যান, মার্সল, কি হবে? লেখেন তো দেখি ওষুধটার নাম কি হবে। যদি আপনার সকালবেলা বিছানা থাকা অবস্থা যদি পেট ফেপে যায় ওষুধটির নাম কি হতে পারে? এমএস আব্দুল্লাহ লিখছেন নাক্সবম। আর কেউ কি নাই? দ্রুত লিখেন। ওষুধের নাম নাক্সবম, চমৎকার। আর কেউ? জিঙ্কারম্যান নয়, নাক্সবম। একটু বাম দিকে যান, 548 পৃষ্ঠা আসেন, দেখেন। যদি কেউ চেষ্টা করে যে আমি আজকে সারাটা দিন একটু একটু করে চেম্বারে ফাঁকে ফাঁকে শুধু প্লাডুলেন্স, এই পেট ফাঁপাটা নিয়ে একটু কাজ করব, শুধু পেট ফাঁপা দেখতে থাকবো, অল্প একটু কাজ। এই যে রুগী আসে পেট ফাঁপা নিয়ে, আমরা কোনো প্রশ্ন করতে পারি না। কেন পারি না জানেন? ম্যাথমেটিকে পড়তে গেলে অনেক ওষুধের মধ্যে পেট ফাঁপা দেখতে পাই, কিন্তু কোন ওষুধের মার্সলের মধ্যে যখন আমরা পড়তে যাই তখন দেখি মূত্র ত্যাগকালীন পেট ফাঁপা। যখন আমরা কোকুলাসের মধ্যে যাই তখন আমরা দেখতে পাই মিডনাইট পেট ফাঁপা। জিঙ্কামে যখন আমরা পড়তে যাই তখন দেখি মাসিকের পূর্বে কিংবা মাসিকের পূর্বে পেট ফাঁপা আমরা দেখতে পাই। এই যে বিভিন্ন ওষুধের মধ্যে পেট ফাঁপা এক এক জায়গায় এক এক রূপ দেখতে পাই। রোগী যখন আমাদের কাছে আসে পেট ফাঁপা নিয়ে, আর রোগী যখন বলে সকালে আমি বিছানায় থাকা গেলে আমার পেট ফাঁপা, এটার নাম যে নাক্সবম, এইটা তো আমার ওই মুহূর্তে মনে থাকে না। যার জন্য যদি আপনি রেফারেন্ট একটু ঘাটতে জানেন, একটু ব্যবহার করতে জানেন, তাহলে আপনার এই মনে রাখার কোনো প্রয়োজন নেই। আপনি ব্যাপক পড়বেন, ওষুধের তথ্য জানবেন, ওষুধ পড়বেন ভালোভাবে, ওষুধের মূল্যায়ন, লক্ষণের মূল্যায়ন বুঝে বুঝে ম্যাথমেটিকে পড়বেন, মেডিসিন পড়তে থাকবেন। কিন্তু পাশাপাশি যদি রেফারেন্ট একটু ভালোভাবে দ্রুত রুব্রিক বের করতে জানেন,
তাহলে আপনি হবেন নাম্বার 1। আরেকটু কাজ করে দিবে আপনাকে এই রেফার্টারি, আপনাকে রোগী লিপি শিখাচ্ছে তো। এই পেট ফাঁপা রোগী আসলে আপনি এখন নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন পেটটা কখন পাবে, সকালে না দুপুরে, বিকেলে না রাত্রে, কারণ আপনার কাছে নুনের নামে ওষুধ আছে তো। ওই যে নুনের মধ্যে ওষুধ হলো ডেট্রানসাল, যদি হয় ভোরবেলা বিছানার মধ্যে আপনার ওষুধ আছে নাচবো। এই যে আপনার নুনের মধ্যে আছে ওষুধ রয়ে গেছে, ইভিনিং আছে, নাইটে আছে, এমনকি মিড নাইটে আপনার ওষুধ আছে। এবার বলবে অ্যাসিড ফ্রম, আরে বাবা ওষুধ তো আছে। এক এক করে আপনি যখন বিছানা থেকে জাগেন, বেড রাইজিং ফ্রম, যখন বিছানা থেকে উঠেন, যদি বিছানা থেকে যখন আপনি উঠেন, তখন যদি বলে আমার পেটটি ফাঁপা, আপনার নামে একটা ওষুধ আছে, নামটা কি জানেন? যখন আপনি বিছানা থেকে উঠেন, জাগ্রত হন, উঠে যান, বেড রাইজিং ফ্রম, ওষুধের নামটা কি আপনারা জানেন? ওষুধের নামটা কি? এটা মনে রাখার জিনিস নয়, রাখতে পারবেন না তো, কেউ রাখতে পারবে না। আপনি রোগীলিপি করার সময় প্রত্যেকটা কথা যদি মনে থাকে, তাহলে আপনি দেখবেন আপনি হবেন রোগীলিপিতে নাম্বার 1। আপনার চেয়ে ভালো রোগীলিপি কেউ করতে পারবে না। এই যে ওষুধ লিখে গেছেন জিনকামমেট, এটা মনে রাখার জিনিস নয়, মনে রাখতে পারবেন না। আপনি 1000 ওষুধ পড়েছেন, 100 বছর ওষুধ পড়েছেন, হাজারো ওষুধ পড়েছেন, অনেক বই থেকে পড়েছেন, সব কথা মনে রাখা যাবে না। আমি প্রথম দিন বলেছিলাম, এই বছরের প্রথম দিন, যিনি যত বেশি ওষুধ জানেন, যিনি যত বেশি অভিজ্ঞ, ওনার তত বেশি রেফার্টারি প্রয়োজন। আর যদি কেউ বলে সব আমার মাথায় আছে, আল্লাহ জানে। যদি কেউ বলে আমার মাথায় সব সেট করা আছে, আল্লাহ জানে। যাই হোক অডিয়েন্স, আমি কাউকে উদ্দেশ্য করে বলে না, আমি আপনাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য, এর মধ্যে যারা লাইভে আছেন, আপনারা যাতে রেফার্টারি ব্যবহার করেন, রেফার্টারি ব্যবহার শিখেন, আপনাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য শুধু এই কথাগুলি বলা। এর মধ্যে যারা পুরাতন যারা লাইভে আছেন, আপনাদেরকে বলছি, আপনারা এক এক দিন এক একটা রোগ নিয়ে বাছাই করে এই কথাগুলো লিখেন না, ব্লাড লেসটা লিখেন। কিভাবে লিখবেন জানেন? লিখেন যে কখন ফাঁপে, কি কি কারণে ফাঁপলে, প্রশ্নগুলো কি হতে পারে, কিসের হ্রাস বৃদ্ধি হচ্ছে, পায়খানা করলে পেট ফাঁপা কমে কি বাড়ে, পেট ফাঁপা বাড়া কমার জন্য কোনো কন্ডিশন আছে কিনা, এর সাথে সম্পর্কযুক্ত লক্ষণ কি থাকতে পারে, এই পেট ফাঁপার কি জিজ্ঞাসা করতে হবে। একজনে ভালোভাবে লিখে সুন্দর মতো নিজে আইডিতে দিয়ে দেন না, আরেক ভাই দেখে উৎসাহ, সেও আগ্রহ প্রকাশ করবে যে পেট ফাঁপার এত প্রশ্ন হতে পারে। লিখে রেডি রাখছি, কালকে দেখবেন, সম্ভব হলে রাতে দিয়ে যাবো, না তো কালকে সকালে ইনশাআল্লাহ দেবো। দাঁত ব্যথা নয়, দাঁতের কষ্ট নয়, কোনো কষ্ট নিয়ে আপনার কাছে আসে নাই রুগী নিয়ে আসছে বুক ব্যথা, পেটে ব্যথা, মাসিকের সমস্যা, কিংবা সেক্সের সমস্যা, অথবা জন্মের সমস্যা, আপনার কাছে দাঁতের কোনো সমস্যা নিয়ে আসে নাই। সেই রুগীর ক্ষেত্রে, দাঁতের ক্ষেত্রে আপনি কি জানতে হবে, কি জিজ্ঞাসা করবেন? হা করে শুধু জিহ্বাটা জানতে চাচ্ছেন, জিহ্বাটা কেমন বিজানা শুকনা শুধু জানলেন, কিন্তু জিহ্বা দেখার পাশাপাশি দাঁতের শুধু আমরা একটু দেখি কেরিস্টেরিস আছে কিনা, কালো হয়ে গেছে কিনা। আজকে আমি দিয়ে দেবো, সম্ভব হলে এখন অথবা কালকে আমার আইডিতে। দাঁত ব্যথা নয়, কষ্ট নয়, তারপরেও দাঁতের কি জানবেন, কয়েক পৃষ্ঠা, ভাবতে পারবেন না যে কত কিছু জানতে হয় রোগীলিপিতে। আপনাকে রোগীলিপি শিখাবে রেফার্টারি, আর কেউ নয়। শুধু সবাই বলবে ভালো রোগীলিপি করা দরকার, আদর্শ রোগীলিপি করা দরকার, নাম্বার 1 রোগীলিপি করা দরকার, রোগীলিপির বিকল্প নাই, রোগীলিপি করতে হবে, রোগীলিপি ছাড়া চলবে না, রোগীলিপি হলে চিকিৎসার অর্ধেক হয়ে যাবে। আরে বাবা, রোগীলিপি করলে তো অর্ধেক হবে বুঝলাম, সেই রোগীলিপিটা কেমন রোগীলিপি, কি কেমন, এটা সাইজ কতটুকু, এটা সাইজ কতটুকু, কত পৃষ্ঠা লিখতে হবে, কি লিখতে হবে, কি লিখলে আদর্শ রোগীলিপি হবে, কতটুকু লিখলে আদর্শ রোগীলিপি হবে, একটা হিসাব দেন না, একটা হিসাব দেন, একটু একটা শখ দেন। রোগীলিপি করতে হবে, রোগীলিপি করা দরকার। ওই যে আমি মাঝে মধ্যে বলি, বউ রচনা, স্ত্রী দরকার, স্ত্রী লাগবে, স্ত্রীর দাদা ছিল, স্ত্রীর বাবা ছিল,
নানা ছেলে স্ত্রী লাগবে, স্ত্রী অনেক ভালো, স্ত্রী অনেক কাজের, এই স্ত্রী রচনা। আর যদি বলা হয় স্ত্রী ছাড়া পরবর্তী প্রজন্ম স্টপ, স্ত্রী ছাড়া বাড়ি পাহারা দিবে কে, স্ত্রী ছাড়া আপনি হারিয়ে গেলে খুঁজে আনবে কে, স্ত্রী ছাড়া আপনার খাবার দাবার দায়িত্ব বহন করবে কে, স্ত্রী ছাড়া আপনার প্রয়োজন মিটাবে কে, যদি এমনটা হয় নিশ্চয় সুন্দর হবে। রেপোর্টে রোগীলিপি দরকার লাগবে, এটি বাদ দেন। এখন হলো রোগীলিপি যদি করতে হয় এই প্লাটুলাইজটা দেবো বললাম, ঠিক এইভাবে প্রত্যেকটা রূপরেখ একটু করে নিজে ভাবতে থাকেন। রোগী আসলে, পেট ফাঁপা রোগী আসলে আর ভাবতে হবে না। আমার তো মনে হয় আগামীতে যদি আপনাদের চেম্বারে প্লাটুলাইজের রোগী আসে, পেট ফাঁপা রোগী যদি আপনার চেম্বারে আসে, নিশ্চয়ই রোগীকে প্রশ্ন করতে আপনাদের সহজ তো হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি আশা করি এই আগামীতে যদি আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, এই মুহূর্তে যদি প্লাটুলেন্সের রোগী আপনাদের চেম্বারে আসে, রোগীলিপি করতে সহজ হবে কিনা একটু দ্রুত সবাই লিখে, একটু দ্রুত লিখে। এই যে প্লাটুলেন্সে আমরা কথা বললাম এতক্ষণ, যেটুকু আলোচনা করলাম, এই কয়েকটা রূপদিক বলার, তাও বলি না দুধ খেয়ে বলি নাই, মানে বিভিন্ন রোগের প্রেক্ষাপটে বলি নাই, আরাম বলি নাই, ব্রেকফাস্ট বলি নাই, ডিনার বলি নাই, সাপার বলি নাই, এগুলো তো বাকি রইলো। কিন্তু যেটুকু আলাপ করলাম, এই আলাপের আলোকে যেটুকু ক্লাস হলো, এর আলোকে যদি বলি রোগীলিপি, প্লাটুলেন্সের রোগীলিপি, পেট ফাঁপা রোগীলিপির ক্ষেত্রে আপনাকে এই কয়েক পিরিয়ডের আলোচনা সহযোগিতা করতে পারে তো? একটু দ্রুত লিখেন তো, কাজে লাগবে কিনা আপনাকে? একটু দ্রুত লিখেন। আপনাকে রোগীলিপি শিখাবে, দ্রুত ওষুধ বাছাইতে সহযোগিতা করবে, লক্ষণের মূল্যায়নের ক্ষেত্রে সহযোগিতা করবে, একমাত্র আর কেউ নন। সিনিয়ররা ব্যস্ত, সিনিয়ররা ব্যস্ত, সিনিয়ররা ব্যস্ত, কিন্তু আপনার বই কিন্তু ব্যস্ত নয়, আপনার বই কিন্তু ব্যস্ত নয়। বই আপনার টেবিলে আছে, এই বই আপনাকে রোগীলিপি শেখাতে পারে, ওষুধ বাছাই শেখাতে পারে, বই আপনাকে রোগীলিপি শেখাতে পারে, ওষুধ বাছাই শেখাতে পারে, ওষুধের মূল্যায়ন, ঔষধের লক্ষণের মূল্যায়ন শেখাতে পারে। শুধুমাত্র এই রেফার্টরি আপনাকে শেখাতে পারে। একটু আপনি ধরলেই হলো, একটু পড়লেই হবে। সবাই ভালো থাকেন। আগামী দিন রাত 9টায় আবার ইনশাআল্লাহ দেখা হবে। সে আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।